নতুন অর্থবছর মানেই নতুন সব পরিবর্তন। আগামী 1 এপ্রিল 2025 থেকে ভারতে কর ব্যবস্থা থেকে শুরু করে ইউপিআই পেমেন্ট, বিনিয়োগ, এলপিজি, সোনার দাম সহ বেশ কয়েকটি আর্থিক খাতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আর এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের সঞ্চয় এবং ব্যয়ের উপর সরাসরি আঘাত হানবে। প্রথমত পরিবর্তন হবে ইউপিআই নিয়ে। 1 এপ্রিল থেকে যদি কোনো ইউপিআই আইডি টানা 12 মাস নিষ্ক্রিয় থাকে, তাহলে সেটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। যদি আপনি মাঝে মাঝে অথবা অনেক দিন পর পর ইউপিআই অ্যাপ ব্যবহার করেন, তাহলে সেটি নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি পুরনো ইউপিআই আইডি হারিয়ে ফেলতে পারেন, যা নতুন করে চালু করতে প্রচুর সময় লাগতে পারে। দ্বিতীয়ত, অর্থবর্ষ 2025-26 শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কর ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তবে পুরনো কর ব্যবস্থা এখনও বহাল থাকবেই বলে জানা যাচ্ছে। তবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে। যদি কর ফাইল করার সময় পুরনো কর ব্যবস্থা না বেছে নেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে নতুন কর ব্যবস্থায় স্থানান্তরিত হয়ে যেতে পারেন। তৃতীয়ত, যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে 1 এপ্রিলের মধ্যে অবশ্যই সেটি সেরে নিন। না হলে 1 এপ্রিল থেকে ডিভিডেন্ড বন্ধ হয়ে যেতে পারে। ফলে ডিভিডেন্ড অথবা ক্যাপিটাল গেইন থেকে টিডিএস বেশি পরিমাণে কাটা হবে। ফলে রিফান্ড পেতে দেরি হবে। এছাড়া শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য বড়সড় ধাক্কা আসতে পারে। প্রতি মাসের মতো এবারও নতুন অর্থবর্ষের শুরুতে সরকার সাবসিডি এবং আমদানি নির্ভর খনিজ তেল, সোনা এবং এলপিজি রান্নার গ্যাসের মূল্য পরিবর্তন করতে পারে। যদি জ্বালানির দাম বাড়ে, তাহলে মাসিক বাজেটে প্রভাব পড়বে। পাশাপাশি সাধারণ মানুষের জ্বালানির খরচ এবং গৃহস্থালির খরচ অনেকটাই বেড়ে যাবে। সম্প্রতি রাজ্য সরকার অসমে কোনো হিন্দু ধর্মের মানুষ মুসলমান ধর্মের মানুষের কাছে জমি বিক্রি করতে চাইলে, অথবা কোনো মুসলমান ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষের কাছে জমি বিক্রি করতে চাইলে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে বলে যে মন্তব্য প্রকাশিত হয়েছিল, এর তীব্র প্রতিবাদ জানালো এসইউসিআই কমিউনিস্ট দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় বলেন, সরকারের এই ধরনের বিভাজনবাদী, উস্কানিমূলক এবং হঠকারী সিদ্ধান্ত রাজ্যের সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট করে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করবে। শুধু তা নয়, শ্রমিক, কৃষক, কর্মচারী এবং সাধারণ মানুষের বেঁচে থাকার দাবিতে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। এই খবর প্রকাশিত হওয়ার পর সাধারণ মানুষ, বিশেষ করে মুসলমান মানুষের মধ্যে তীব্র আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে। ভারতীয় সংবিধান মতে প্রত্যেক ভারতীয় নাগরিককে দেশের ভেতর জমি কেনাবেচার সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার রয়েছে। প্রেস বার্তায় এই অন্যায়, অযৌক্তিক এবং তীব্র বিদ্বেষমূলক সিদ্ধান্ত শীঘ্রই প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি এই ধরনের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার জন্য এগিয়ে এসে জাতি, ধর্ম, ভাষা, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে রাজ্যের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। অল্টো গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। সোমবার বাঁশকান্দি পালরবন্দে 37 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়। অল্টো গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটে এইচ লালটি পুইয়ার। তিনি আলিপুর হাসপাতালের কর্মচারী। কর্মসূত্রে আলিপুর হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। তার মূল বাড়ি মিজোরামে। এদিন সন্ধ্যা রাতে পালরবন্দে বাজার করতে আসেন। সেখানেই বেপরোয়া অল্টো গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন লালটি পুইয়া। দুর্ঘটনার পর অল্টো গাড়ির চালক আহত ব্যক্তিকে আলিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছে দিয়ে গাড়ি এবং আহত ব্যক্তিকে রেখে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। কর্তব্যরত চিকিৎসকরা আহত ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে দেখেন ওই ব্যক্তি হাসপাতালের কর্মচারী। ততক্ষণে আহত ব্যক্তির মৃত্যু ঘটে। লালটি পুইয়ার মৃত্যুতে আলিপুর হাসপাতালের কর্মীরা মর্মাহত হয়েছেন। সপ্তাহের শুরুতেই বড় খবর, বেতন বাড়ল সাংসদদের, সঙ্গে বাড়ল পেনশন এবং দৈনিক ভাতা।
দীর্ঘ 7 বছর পর বেতন বৃদ্ধি পেতেই খুশি সাংসদেরা। বর্তমানে সাংসদদের বেতন 1 লাখ টাকা, তা বেড়ে দাঁড়ালো 1,24,000 টাকায়। 1 লাফে 24,000 টাকা বাড়ল। অন্যদিকে বর্তমানে সাংসদদের দৈনিক ভাতা 2,000 টাকা করে, সেটা বেড়ে হলে 2,500 টাকা। এছাড়াও বর্তমান ও প্রাক্তন সাংসদদের মাসিক পেনশন 25,000 টাকা থেকে বাড়িয়ে 31,000 টাকা করা হয়েছে। উল্লেখ্য, বর্ধিত বেতন কার্যকর হবে 2023 সালের 1 এপ্রিল থেকে, অর্থাৎ ওই সময় থেকে যা বর্ধিত বেতন পাওয়ার কথা তা এরিয়ার হিসাবে দিয়ে দেওয়া হবে সাংসদদের। সাংসদদের বেতন ভাতা ও পেনশন আইন 1954 অনুযায়ী করা হয়েছে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। গত 17 মার্চ নাগপুরে ঘটে যাওয়া গোষ্ঠী সংঘর্ষে মূল অভিযুক্ত ফাহিম খান। সোমবার সকালে সেই ফাহিমের বাড়িতে চালানো হলো বুলডোজার। জানা গিয়েছে, সঞ্জয়বাগ কলোনিতে ফাহিমের যে দোতলা বাড়ি রয়েছে তার কিছু অংশে রয়েছে অবৈধ নির্মাণ, আর সেই অবৈধ অংশটুকু ভাঙতেই এদিন সকালে নাগপুর পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে সেখানে পৌঁছান। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, গত শনিবার খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই বুলডোজার নীতি প্রয়োগের আভাস দিয়েছিলেন, আর সেই ঘটনার 48 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত ফাহিমের বাড়িতে চলল বুলডোজার। সূত্রের খবর, গত 20 মার্চ ফাহিমের বাড়ির অবৈধ নির্মাণের অংশ পরীক্ষা করতে যান নাগপুর পুরসভার কর্মীরা। সেই সময় দেখা যায় তার বাড়ির কিছু অংশে রয়েছে অবৈধ নির্মাণ। নির্মাণের অবৈধ অংশটুকু ভেঙে অথবা সরিয়ে ফেলার জন্য 24 ঘন্টারও নোটিশ দেওয়া হয়। পুরসভার দাবি, ওই অবৈধ নির্মাণটি মহারাষ্ট্র রিজিওনাল অ্যান্ড টাউন প্ল্যানিং অ্যাক্টের বিরোধী। গুজরাটের আমদাবাদে বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা। রেললাইনের উপর ভেঙে পড়লে ধাতুর ফাঁদ। যদিও তাতে বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও বাতিল হয় কমপক্ষে 25টি ট্রেন। ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে দুর্ঘটনার জেরে কোনো হতাহতের খবর নেই। ঘটনা রবিবার রাত 11টা নাগাদ। ওই সময় আমদাবাদের বাটবায় বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন শ্রমিকরা। কাজ চলাকালীন কংক্রিটের গার্ডার চালু করার পর একটি ধাতুর পাত পিছলে টেনে আনা হচ্ছিল। তখন ঠিক ভারসাম্য হারিয়ে সেটি নিচে পড়ে যায়, যার জেরে ক্ষতিগ্রস্ত হয় রেল লাইন। ফলে বাটবা আমদাবাদ ডাউন লাইনে ব্যাহত হয়ে ট্রেন চলাচল। রেল সূত্রের খবর, দুর্ঘটনার পর রেলের তরফে বাটবা বোরবালি এক্সপ্রেস, আমদাবাদ মুম্বাই সেন্ট্রাল এক্সপ্রেস, বাদোদরা বাটরা ইন্টারসিটি, আমদাবাদ বালসাদ গুজরাট কুইন, জামনগর বাদোদরা ইন্টারসিটি, বাদনগর বালসাদ বাদনগর এক্সপ্রেস, বাটবা আনন্দ এক্সপ্রেস সহ প্রায় 25টি ট্রেন বাতিল করা হয়।